আসসালামু আলাইকুম। আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। ওকে, রাসেল ভাই, কোন ঘটনা? আমরা মনে হয় বাসার কোনো ঘটনা দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। তো রাসেল ভাই, এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রানা। সে মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করে আপনার প্রেস ক্লাবের অপোজিটে। তো সে আমার সাথে শেয়ার করেছে। তো সে যেটা একটু প্রেক্ষাপটটা বলে দিই, যে বিজনেস করার পরে সন্ধ্যার পরে ওই চার স্টলে আড্ডা দেয় নিচেই ওদের বিজনেস মার্কেটের পাশে। তো কথা প্রসঙ্গে এক সময় এই ভৌতিক কোনো বিষয় চলে আসে। তো অনেকে অনেক কিছু বলে। তো এক ভদ্রলোক ছিল, ওদেরই সাথে বিজনেস করতো, একটু পরেশগার, ইয়াং, চুপচাপ ধরনের। তো সে শুনছে এবং হাসছে। তো জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তো বলে যে, ভাই অনেক তো শুনলাম, একটা ঘটনা বলে আমার নিজে। তো তার বাসা হচ্ছে তোপখানা রোডে। তো বলে যে, আমি যে বাসায় থাকি সে বাসার আশেপাশের লোকজন অনেক সময় অনেক ধরনের অভিযোগ করে যে আপনাদের বাসার কার্নিশে একটা মেয়ে বসে থাকে, একটা বাচ্চা ওখান দিয়ে হাঁটা চলাফেরা করে রাত্রিবেলায়, এবং মাঝে মাঝে উনি নিজেও আপনার ওই ছাদের উপরে দৌড়াদৌড়ি শব্দ পেতেন। তো উনি খুব একটা পাত্তা দিতেন না। তো উনি বললেন যে, একদিন আমি ঘুমিয়ে আছি, আমি রুমের বর্ণনাটা একটু দিয়ে নিচ্ছি, যে ওনার যে বেডটা ছিল সেটা কিং সাইড বেড, এবং বেডের পরে পায়ের কাছে একটু জায়গা, ওখানে একটা টেবিল ছিল, এবং তারপরে হচ্ছিল জানালা, আপনার গ্রিল দেওয়া জানালাটা। তো তারপর আর কিছু নেই, তিনতলা বাসা। তো রাতে বলে উনি ঘুমিয়ে আছেন, উনার ওয়াইফ পাশে ঘুমিয়ে আছেন। তো উনি বা পাশে আর ওয়াইফ ডান পাশে। বা পাশে আপনার সাইড টেবিল আছে একটা। তো হঠাৎ করে ওনার কোনো কারণে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যখন তাকিয়ে দেখেন যে পায়ের কাছে জানালার ওখানে ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তো উনি একটু দেখে একটু অবাক হয়ে যায়, এত রাতে ওয়াইফ ওখানে দাঁড়িয়ে আছেন, চুলগুলো খোলা, চুপচাপ একটু বিমর্ষ ভাবে দাঁড়িয়ে আছেন। তো উনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার? আসতে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো, কি গরম লাগছে? আর যদি লাগে তাহলে তুমি জানলা বন্ধ করে এসি ছেড়ে দাও, চলে আসো। তো দেখে যে কোনো রেসপন্স করে না, উত্তর দিচ্ছে না। তো সে আবার বলে যে, ঠিক আছে, তুমি আসো। তো সে আবারও কোনো, যেহেতু কোনো ভাবমূর্তি বা কোনো নেই, সে একটু তাকিয়ে দেখলো ওনাকে। দেখার পরে সে ওয়াইফ আর কোনো রেসপন্স আবারও করছে না। তো চিন্তা করলো যে, আচ্ছা ঠিক আছে, কয়টা বাজে একটু দেখি। তো উনি বা হাত দিয়ে ওনার সাইড টেবিলে যে মোবাইল আছে সেটা একটু খোঁজার চেষ্টা করছে। তো হাত দিয়ে খুঁজে পাচ্ছে না। তখন তার ওয়াইফ তার দিকে তাকিয়ে, যে জানলার পাশে দাঁড়িয়ে ছিল, তাকিয়ে বলে, কি মোবাইল খুঁজছো? পাবে না বলে। তখন উনি বললেন যে, বলে সে আস্তে করে টার্ন করে জানালাদের দিয়ে বেরিয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে সে বলে যে, আমি মানে ফ্রিজ হয়ে যাই, এটা কিভাবে সম্ভব? জানালার গ্রিল দিয়ে আটকানো এবং এটাতে ভেদ করে চলে গেল, এবং আমি যে মোবাইল খুঁজছি সেটা বুঝলো কিভাবে সে? তো সে তখন ফ্রিজ হয়ে যাওয়ার পর সে চমকে যখন বিছানা থেকে লাফ দেয়, তখন তার পাশে ডান পাশে ওয়াইফ বলে, কি ব্যাপার, কি হয়েছে, তুমি এমন করছো কেন? কি ব্যাপার, তুমি কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন দেখে যে তার ওয়াইফ তার ডান পাশে বিছানায় শুয়েছিল। তাহলে সামনে যাকে দেখলেন সে কে? এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম জয়, আমার পেশা আমি গাড়ি চালাই। তো এখন আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এই গাড়ি আর নিজেকে আর আমার হেল্পার নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। ফার্স্ট যখন আমি রাজশাহী থেকে আলু লোড দিছিলাম, তো আমি সেখান থেকে আলু লোড দিয়ে সরাসরি সিলেটে লোড দিছিলাম, সিলেটে চলে যাই। তো সিলেটে যে সকালবেলা আলু আনলোড করি, গাড়ির থেকে আলু নামাই, নামানোর পরে হেল্পারকে রেখে গাড়ি সাইড করে এক জায়গায় সাইড করে হেল্পারকে রেখে তো এক জায়গায় গেছি, টিপ মিপ পাওয়া যায় কিনা ঢাকার উদ্দেশ্যে যাব। যদি ঢাকার ওইদিকে যদি টিপ মিপ পাওয়া যায় তাহলে ঢাকা একটা টিপ নিয়ে যাব। তো তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম, সারাদিন খোঁজাখুঁজি করার পরে কোনো টিপ টিপ হইলো না। তো বসে আছি, সন্ধ্যার দিকে একদিন মানে বলতেছে যে জাফলং থেকে পাথর লোড হবে ঢাকা দিকে যাবে, ঢাকা ইপিজেড যাবে। তো আমি বললাম যে কত টাকা ভাড়া দিবেন? তো উনি আমাকে বললো যে ভাড়া 18,000 টাকা পাবেন, এমনি ডাল সিজন 22 টন পাথর লোড। তো চিন্তা করলাম বসে থেকে লাভ কি, তো চলে যাই। তো আমি আমার হেল্পারকে নিয়ে আমি সরাসরি জাফলং চলে গেলাম। জাফলং চলে যায়, তার মধ্যে মাঝখানে একটা কথা বলে রাখি, আমার উস্তাদ একদিন যখন আমি গাড়ি হেল্পার ছিলাম তখন আমার উস্তাদ বলছিল যে রাতের 12টার পরে এই রোডে মানে জাফলং থেকে সিলেটে আসার যে রোডটা, এই রোডে কখনো যাবা না। তখন আমি প্রশ্ন করছিলাম, উস্তাদ কেন যাব না? যদি কোনোদিন আমি যদি ড্রাইভার হই, তখন যদি এরকম একটা সিচুয়েশনে পড়ি, তখন আমাকে বেশি কিছু বলে নাই। উনি বলছে যে যাইতে না করছি যাবা না। তো আমি আর কথা বাড়াইনি। তো আমি
ওই সিলেটে আমার যেতে যেতে, তো যেহেতু সন্ধ্যার সময় রওনা দিয়েছিলাম, সন্ধ্যার দিকে যেতে যেতে প্রায় অনেক আমার 8টা 8:30 বেজে গেছে। তো পাথর গেলাম, যে পাথর মাঝে লোড দিলাম, লোড দিয়ে আস্তে আস্তে লোড মোড হয়ে আমরা দুজন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আস্তে আস্তে প্রায় 11:30 মতো বেজে গেল। তো আমি চিন্তা করলাম এখন এখানে বসে থেকে লাভ কি, তো চলে যাই। তো হেল্পারকে আমি বললাম কি, হেল্পার ছিল মুরব্বী, আমি হেল্পারকে বললাম কি যে গাড়ি চাকা মাকা সব দেখে নেন, তেল মেল সব, তেলের লাইন টাইন সুইচ বোর্ড সব দেখে নেন, তারপরে রওনা দিই। উনি বললো আচ্ছা ঠিক আছে। তো উনি সবকিছু চেক করে বললো কি যে হ্যাঁ ঠিক আছে। তো আমি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিয়ে গাড়ি চালালাম। তখন কিন্তু বলে রাখি সময় 11:45 যখন আমরা গাড়ি ছাড়ি জাফলং থেকে, পাথর লোড দেওয়া। তো ভালো চালালাম, চালা আস্তে আস্তে। তো জাফলং থেকে পার হয়ে সিলেটের রোডে আসার সময় অনেক একটা ফাঁকা স্পেস আছে, একটা নদী বিলের মতো। তো ওই জায়গায় আসার পরে তো আমার গাড়ি টপ গিয়ারে চলতেছে। তো টপ গিয়ারে চলতেও তারপরে 40-45 স্পিড, যেহেতু পাথর লোড বেশি জোরে টানা যাবে না, টায়ার আমার বাঁচতে গেলে পরে সমস্যা। 40 গাড়ি স্পিড, হঠাৎ করে দেখি কি যে মানে অটোমেটিকলি গাড়ি স্লো হচ্ছে, খুব মানে এত স্লো হচ্ছে, মানে মিটারের স্পিড ব্রেকার মিটারের কাটা দেখি অটোমেটিকলি নিচে নামতেছে। আমি পিক আপ ধরেই আছি। তো আমি বললাম চাচা ঘটনা কি? টপ গিয়ারে গাড়ি আছে, স্পিড কমে যাচ্ছে, বুঝলাম না। তো স্পিড কমে 10-এ, এখন আমার শুধু গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। একবার 2 নম্বরে দিয়ে গিয়ার চেঞ্জ করে করে ট্রাই করতেছি, উঠতেছে না। তো ভালো কথা। তো আমার এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি কাকারে বলছি, আপনাকে বলছিলাম তেলের লাইন টাইন চেক করে উঠতে। আমার কিন্তু ওই যে উস্তাদ যে কথাটা বলছিল যে রাত্রে 12টার পরে রাস্তায় যাবো না, তো আমার ওই কথাটা আর স্মরণ ছিল না। তো আমি পরে যখন গাড়িতে ছিলাম তখন আমার এই কথাটা স্মরণ ছিল না। তো ভালো। তো আমি বললাম তাজার পথে এক হিসাবে একটু রেগে গেলাম যে আপনারা বলছি যে আপনি চেক মেক করে উঠেন, এখন তেল লাইনের প্রবলেম হলে পরে এখন এটা ঠিক করবেন কিভাবে? আশেপাশে কোনো মেকার দোকান নেই, কিছু নেই। তো আচ্ছা ঠিক আছে। তো গাড়িটা ব্রেক করলাম, সেট করে একটা মাইল স্পিড ব্রেকারের সামনে ব্রেক করলাম। ব্রেক করার পরে তো ওইখানে ব্রেক করার পরে বনাট তুলে দেখলাম তেলের লাইন টাইন সব ঠিক আছে, তেল ট্যাঙ্কি ফুল। তো বুঝলাম না প্রবলেম কি। তো আমি আবার আমার ওই যেখানে গ্যারেজ গাড়ি যেখানে ওই বনপাড়া, সেখানে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম কি যে এরকম প্রবলেম হতেছে। কই না, এরকম তো প্রবলেম হওয়ার কথা নেই, হয়তো কোনো প্রবলেম হলে গাড়ি বন্ধ হয়ে যাবে, তো অটোমেটিকলি স্পিড কমে যাবে, এটা তো হয় না। আচ্ছা, আবার স্টার্ট দিলাম, গাড়ি স্টার্ট দিয়ে চালালাম। চালানোর পরে দেখতেছি কি আবার এখন ঠিক আছে, গাড়ি চলতেছে। আবার 1 কিলো যাওয়ার পরে থেকে অটোমেটিকলি স্পিডে মানে মাইল স্পিডে কাটা নেমে যাচ্ছে, গাড়ি স্লো হয়ে যাচ্ছে। বিভ্রান্তিকর ব্যাপার স্যাপার, বিভ্রান্তি পড়ে গেলাম। তখন আমি বললাম চাচা আসলে এটা সমস্যাটা বুঝতে পারতেছি না। তখন দেখলাম সামনে মানে গ্লাস দিয়ে দেখলাম যে অনেক বয়সী একটা লোক, প্রায় 60-70 তো হবে, এরকম বয়সী একটা লোক, মানে হাতে করে আপনার ওই আগে পোস্টম্যানরা যে ওই যে লাঠির ভিতরে যে লাঠি ব্যবহার করতো না, লাঠি ঘাড়ের ভিতর দিয়ে, লাঠির আগায় একটা লুঙ্গির মধ্যে মানে একটা টুকলা আর কি লুঙ্গির মধ্যে পেঁচানো। তো আমার মানে গাড়ি সিগন্যাল দিচ্ছে, তো আমি গাড়ি থামাইছি। ওখানে মানে স্পিড ব্রেকার আছে, তো ওইখানে গাড়ি থামাইছি, ওইখানে উনি দাঁড়ায় আছে। তো আমি বললাম কি যে পরে ওই চাচা ঘুরে আমার মানে আমি যে সাইডে বসে আছি ডান সাইডে, সেই সাইডে এসে বলছে কি বাবা আমাকে একটু সামনে নামাই দিবা, আমি হাইটে যাইতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, তুমি যদি একটু সামনে নামাই দাও তাহলে আমার উপকার হয়। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চাচা, উঠুন। তো উনি গেট খুলে উঠছে। এর মধ্যে আমার হেল্পারের সাথে আমার কোনো কানেকশন নেই। হেল্পার দেখি সিটের মধ্যে ঘুমাচ্ছে, ওর সঙ্গে কোনো কানেকশন নেই। উনি উঠছে, ওঠার পরে এই ইঞ্জিন বনেটের উপরে বসে আছে। তো বসে থাকার পরে তো আমি চালাচ্ছি। তো চালানোর পরে দেখি কি যে ওই আপনার স্পিড এখন মানে মোটামুটি ঠিক আছে, চলছে 30-35, 40-এ যেভাবে পিক আপ ধরে আছে 40-এ যাওয়ার কথা, সেটা 30-35 যাচ্ছে। তো ভালো চালাচ্ছি। হুট করে আমি মানে মাঝখানে চাচার দিকে একবার তাকাইছি, তাকানোর পরে যা দেখলাম, আল্লাহ, কি চাচার ভিতর দিয়ে মানে চাচার শরীরের ভিতর দিয়ে আমার হেল্পারকে দেখা যাচ্ছে। আমি দেখে তো
ভয় পাওয়ার কিছুই নাই। আসলে মানুষ একটা এরকম সিচুয়েশনে পড়লে অনেক মানুষ অনেক রকম হয়ে যায়, কিন্তু আসলে রোডে ঘাটে থাকি, সেরকম ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তো আমি বলছি যে চাচা, আপনি যদি একটু লোডে চড়ে বসেন তাহলে আমার গাড়িটা একটু ভালো মতো চাইতে পারি, একটু ভালো মতো পৌঁছাইতে পারি। তখন চাচা আমার অদ্ভুত একটা কথা বললো যে বাবা, আমি তোমার গাড়িতে উঠছি দেখে তুমি এখন পর্যন্ত বেঁচে আছো, না তুমি এতক্ষণ বেঁচে থাকতে না। তো আমি বলছি কাকা, তো যাই হোক, আপনার কারণে যদি খুব উপকার, যদি আমার যাই হোক উপকার হয়েছে, আপনি আমাদেরকে বাঁচাইছেন, তো কাকা আপনি কে, আমি প্রশ্ন করছি। তো উনি কয় কি যে তোমার এত কিছু প্রশ্ন করার দরকার নেই, তুমি গাড়ি চালাও আর সামনে একটা কবরস্থান আছে, কবরস্থানের সামনে আমাকে নামিয়ে দিও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, কোনো কথা বাড়াইলাম না, সোজা চালাচ্ছি। চালাইতে চালাইতে যে কবরস্থানের সামনে বললো এখানে গাড়িটা ব্রেক করো। তো আমি বললাম কাকা এখানে, কয় না এখানে না, একটু সামনে যাও। তো আচ্ছা, সামনে গিয়ে একটা শিমুল গাছ, আপনি রাত্রেবেলা তেমন একটা বোঝা যায় না, তবে মিন করতে পারছি যে শিমুল গাছ। শিমুল গাছে ওইখানে বলে এখানে ব্রেক করো। ওখানে ব্রেক করলাম, তো দেখলাম রাস্তা অনেক পুরোনো, মনে হয় তাও 100-150 বছর তো হবে কাছে বয়স। বলে এখানে ব্রেক করো, আমি এখানেই থাকি আর কখনো রাত্রে এদিক থেকে গাড়ি নিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, কয় সামনে একটা প্রবলেম আছে, সামনে একটা ভাঙা আছে, ওই ভাঙার ভিতরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে তোমার যে ডান পাশে যে দেখবা, মানে যখন প্রবলেম হবে তখন ডান পাশে দেখবা একটা লাঠি আছে, লাঠিটা ধরে থাকবে। তো কাকা নেমে চলে গেল। তো আমি ডান পাশে তাকালাম, দেখলাম কিছুই নেই। আমার ডান পাশে তো গ্লাস, লুকিং গ্লাস, আপনার ট্রাকের যে গ্লাস এগুলো। তো ভাঙার মধ্যে গেলাম, ভাঙার মধ্যে যাওয়ার পরে ওই ভাঙা, মানে ওই জায়গা থেকে ওই ভাঙাটা প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে। গেলাম ভাঙা পর্যন্ত, যে দেখি যে আসলে ওখানে কিছুই নেই। ভাঙা পার হয়ে চলে আসলাম। আসার পরে ক্যান্টনমেন্ট পার হয়ে এসে পরে সিলেটে এসে গাড়ি ব্রেক করলাম। ব্রেক করার পরে আমি দেখলাম আমার হেল্পার ঘুমাচ্ছে। ঠিক আছে, হেল্পার ঘুমাতে আমি কাকারে ডাক দিলাম, কাকা এরকম এরকম ঘটনা হয়েছে, আপনি কি দেখছেন? কয় না তো, আমি তো কিছু দেখিনি, কিছু জানি না। তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো ওকে সারা রাত গাড়ি চালায় ঢাকা আসলাম। ঢাকা আসে আমি আনলোড করলাম। আনলোড করে এসে ওই যে আমি গাড়ি চালানো ছেড়ে দিছি, আজও গাড়ি চালাই না, এই একটা কারণে। যাক, আপনাদেরকে এই কথাটা শেয়ার করলাম। রাসেল ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। সঙ্গে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন আজকে, ফার্স্ট টাইম ভূতত্ব তিনি। আমরা শুনবো তার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মোহাম্মদ রিয়াদ, আরসি মিরপুর থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা, আমি যে ঘটনাটা শেয়ার করবো সে ঘটনা হলো আমাদের মিরপুরের 1 নম্বরে একটা গার্মেন্টসের ঘটনা। তার ঘটনাটা শুরু এপ্রিল মাসের 25 তারিখে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনার শুরুটা এমন, একটা গার্মেন্টসের 5 তলা অনেক বড় একটা গার্মেন্টস মিরপুরে, আমি নামটা বলতে পারতেছি না সিক্রেট কারণে। আর ঘটনাটা শুরু হলো, সবাই কাজ করতেছিল ফ্লোরে। তো কাজ করা অবস্থায় হঠাৎ করে একটা মেয়েকে একটা থাপ্পড় মারা হয়। তো কে থাপ্পড় মারে কেউ দেখে না, অদৃশ্য, কিন্তু থাপ্পড় শব্দ আশেপাশে কয়েকজন শুনে এবং কিছুক্ষণ পর মেয়েটার প্রচন্ড জ্বর হয়। তারপর মেয়েটাকে ছুটি দেওয়া হয়, সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। সেকেন্ড ডে সবাই আসে অফিসে কাজ করে। ঠিক যখন 11টা বাজে, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি করে, কোথাও পায়নি এবং মেয়েটাকে আসতে দেখা গেছে। তো সেকেন্ড টাইম যখন বিকেল 5টা বাজে, ঠিক তাকে পাওয়া যায় ওয়াশরুমে। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। খুব অদ্ভুত চোখে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে এবং একজন লোক দেখার পর সে এসে সবাইকে বলে। তারপর তাকে গিয়ে দেখে যে সত্যি সত্যি চোখগুলো বড় বড় করে দাঁড়িয়ে আছে এবং কিচ্ছু বলে না। তাকে ডাক দেওয়া হয়, সে কোনো রেসপন্স করে না। তারপর কিছুক্ষণ পর একজন সাহস করে গিয়ে তাকে ছোঁয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। তারপর দিন যেটা হয় সেটা হলো, সবাই কাজ করতেছিল, তো সবাই একটু ভয় পাচ্ছিল। তারপর একটা মেয়ে ওয়াশরুমে যাবে, তো সে ভয় পাচ্ছিল, সাথে একজনকে নিয়ে গেল।
তো সাথে একজনকে নিয়ে গেল। তো কি করলো, ওয়াশরুমের গেটটা ওপেন করে রাখলো এবং বাইরে আরেকটা মেয়ে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল। তো অনেকক্ষণ হওয়াতে সে আর বেরোচ্ছিল না, তাকে ডাক দেওয়া হলো, কোনো রেসপন্স না করাতে সে কি করলো, দরজাটা ধাক্কা দিল। ধাক্কা দিয়ে যেটা দেখলো যে মেয়েটা ওয়াশরুমের মাথাটা তার ওয়াশরুমের ভিতরে ঢুকানো। সেই দেখে চিৎকার করে সবাইকে ডেকে আনার পর মেয়েটার মাথাটা ভিতরে ছিল না, মেয়েটার মাথাটা ভিতরে ছিল না, সে দাঁড়িয়ে ছিল সে আগের মেয়ের মতো চোখগুলো বড় বড় করে, এবং তাকে ডাকা হয়, রেসপন্স না করায়। তো এরকম আরেকজন সাহস করে গিয়ে তাকে ছুঁয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। আচ্ছা, আপনার তো এরপরে তো হুজুরকে ডেকে নিয়ে আসা হচ্ছিল। হুজুর যখন এসেছিলেন আপনাদের ওইখানে, তখন তারপরে সেটা কি হলো সেখানে? আচ্ছা, তারপর হুজুর আসার পর পুরো ফুল পরিদর্শন করার পর সেই যে বাথরুমের ঘটনা দুইবার হয়েছিল, সে ফু দেয়, ঘটনা শুরু হয় গিয়ে ভিতরে শুরু হয়। ঠিক ফু দেওয়ার 2-1 মিনিট পরেই শুরু হয়। সবাই কাজ করতেছিল, হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে যায় এবং নিজের গাল নিজে থাপ্পড় মারে। সেকেন্ড টাইম হাওয়ায় ভেসে সে উপরে উঠে পর ধাম করে মাটিতে পড়ে যায়। এই থেকে সবাই তার কাছে যায় এবং যে তাকে ধরে তাকে সে মারধর করে। এখন কি সমস্যা আছে এখানে? না, এখনো ওরকম সমস্যা নাই, বাট ছিল কিছুদিন আগে। তো তারা নাকি বড় কোনো হুজুর কোন ডেকে জবাই করে ঠিক করছে প্রবলেম। ওকে, ঘটনাটা আপনি যেভাবে বলেছিলেন এখানে আমরা সেভাবে পেলাম না জিনিসটা। আপনি অনেক মনে হয় নার্ভাস। আমরা পরবর্তী অতিথির কাছে যাই এবং তার কাছ থেকে ঘটনা শুনি, এবং তিনি যে ঘটনাটি বলবেন সেটি বেসিক্যালি সেই ঘটনাটা হচ্ছে অস্ট্রেলিয়ায় ঘটেছে এবং একটু অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সেই ঘটনাটা শুনবো। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি হৃদয় বলছি। আমি এসেছি ইন্ডিয়া রোড ফার্মগেট থেকে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার কাজিন সাইমনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে 2008 সাল এপ্রিল মাস। তখন ওখানে প্রচন্ড শীতকাল, তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কাজিন সাইমন সহ তাদের 3-4 জন ফ্রেন্ডরা মিলে ডিসিশন নেয় যে কিছু একটা অ্যাডভেঞ্চার করা। তো অ্যাডভেঞ্চার করতে করতে হঠাৎ করে একজন বলে যে সিডনি থেকে 3-4 কিলোমিটার দূরে উলঙ্গন নামক একটি জায়গা আছে এবং সেখানে একটি প্রাচীন চার্চ আছে এবং মানে গ্রিকদের আন্ডারে, এবং মানে গ্রিকদের আন্ডারে চার্চ আছে। তো চার্চের পাশে একটা পুরনো কবরস্থান রয়েছে। তো তারা ডিসিশন নেয় যে এটা ঠিক আছে, তো ওখানে যাওয়া যাক। তো তারা সিডনি থেকে লং ড্রাইভ করে সেখানে যায় রাত 2:30টার দিক দিয়ে। সেখানে গিয়ে তারা ওই কবরস্থানের ভেতরে ঢুকে প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা বাচ্চা কবরের কাছে এসে তারা 4 জন ভয়ে থমকে দাঁড়ায়। তারা 4 জন মিলে দেখতে পায় যে কবরস্থানের মাথার কাছে থাকা একটি ক্রসে, এবং সেই কবরটা ছিল বেশ পুরনো, প্রায় 80-90 বছর আগেকার, এবং সম্ভবত সেটি একটি বাচ্চার কবর। হ্যাঁ, তো তারা সেটা দেখে সেই কবরটাতে তারা লক্ষ্য করে একটা অবয়ব ভেসে উঠছে, এবং কালো একটা অবয়ব, এবং চোখ দুটো সম্পূর্ণ কালো। এবং জনি ভাই সেখান থেকে বলে যে সাইমন, তোমার হাতে থাকা সেই টর্চ লাইটটা ওই ক্রস বরাবর ধরো, দেখো তো কিছু দেখতে পাও কিনা। ঠিক আমার ওই সাইমন ভাই টর্চ লাইটটা নিয়ে ক্রস বরাবর ধরলো, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু যখন নাকি টর্চটা বন্ধ করা হয়, ওই ফেসটা আবারও ভেসে ওঠে। এটা তো দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং সৃষ্টিকর্তার নাম নিয়ে তারা দ্রুত ওই কবরস্থান ত্যাগ করে। তো তারা হাঁটতে হাঁটতে লোকালয়ের দিক দিয়ে এসে পড়ে এবং কাছাকাছি একটা গেস্ট হাউস খুঁজে। গেস্ট হাউসে তারা রাত কাটানোর জন্য থাকে। পরের দিন সকালে ওই জনি ভাইয়ের প্রচন্ড জ্বর আসে। জনি ভাই এই ঘটনাটা শেয়ার করে তার এক কাছের এক বন্ধুকে, যিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তো তখন ওই বন্ধু সেই ঘটনাটা শুনে বলে, আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগে সেখানে এক বোর্ডিং স্কুল ছিল। সেই বোর্ডিং স্কুলের এক প্রিস্ট সেই বাচ্চা মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য একটি রুমে আটকে রাখে। মেয়েটি ভয় পেয়ে সেই রুমে মারা যায়, এবং মারা যাওয়ার আগে ওই প্রিস্টটিকে অভিশাপ দিয়ে বলেছিল যে তোর কোনো একটা ক্ষতি হবে। ঠিক মেয়েটাকে মারা যাওয়ার পর সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন করার ঠিক 3 দিন পরেই তো সেই প্রিস্ট মারা যায়।
ওকে এবং স্থানীয়রা আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটা ঘটনায় যাব। ঘটনাটি একটা ইমেইল থেকে পড়ব এবং ইমেইলটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। গত 27 অক্টোবর তারিখে প্রচারিত এপিসোডে আমার পাঠানো ইমেইলটি আপনি পড়েছিলেন, তার জন্য আপনাকে এবং ভূত এফএম টিমের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমি আরেকটি ইমেল পাঠালাম, ভালো লাগলে লিসেনারদের অবশ্যই পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় আসি। এখানে বলে রাখি যে আমি আজ কোনো ভূতের ঘটনা বা ভূতের গল্প শেয়ার করব না। স্কুল লাইফ থেকেই আমার লেখালেখির শখ। গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি আমার ছবি আঁকার হাত ভালো। আমার সেই লেখালেখির শখ নিয়ে ঘটে যাওয়া একটি ব্যাখ্যাহীন ঘটনা, একটি ব্যাখ্যাহীন অপ্রীতিকর ঘটনা আপনাদের কাছে বলছি। প্রথম ঘটনাটি হচ্ছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার লেখা একটি উপন্যাসে একটি বাচ্চা মেয়ের সিঁড়ি থেকে পড়ে যাবার একটি দৃশ্য উল্লেখ করেছিলাম। আমার সাথে ঘটনাটি ঘটে তার ঠিক কিছুদিন পর। সেদিন আমি কোচিং শেষে ওপরতলা থেকে নামার সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পা মচকে যায়, ঠিক যেভাবে আমার গল্পতে ওই দুর্ঘটনার বর্ণনা দিয়েছিলাম। খুবই অদ্ভুত। এবার বলছি দ্বিতীয় ঘটনা। 2015 সালে আমার ছোট আন্টির স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে যাওয়া এবং তার স্বপ্ন পূরণের পটভূমি নিয়ে আমি একটি গল্প লিখেছিলাম। কাহিনীর অংশ হিসেবে সেখানে আমি মূল গল্পের চরিত্রের ডেঙ্গু হবার বর্ণনা করেছিলাম। গল্পটা লিখে শেষ করার বেশ কিছুদিন পর আমি জানতে পারলাম আমার সেই ছোট আন্টি তার একটি বিশেষ কাজের জন্য 3 দিনের ছুটিতে ঢাকায় আসছেন। আমরা বেশ খুশি হলেও ব্যাপারটা মোটেও আনন্দের ছিল না, কারণ ততদিনে আন্টির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। তাই তার চিকিৎসার জন্য বছরখানিক ছুটি নিয়ে তার ক্যাম্পাসে দরখাস্ত করলেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ মালয়েশিয়াতে ফিরে গেছেন। আরেকটি সেমিস্টার বাকি আছে তার। আমার আন্টিকে দেখলে আমি এখন এক ধরনের অনুতাপ বোধ করি। কেন আমি গল্পটা লিখতে গিয়েছিলাম? কেন আমি লিখেছিলাম নায়িকার ডেঙ্গু হবার বর্ণনা? কেন আমি লিখেছিলাম তার মাথায় বয়কার চুল? যে কারণে আমার আন্টির ক্যান্সার ধরা পড়ল, কেমোথেরাপির কারণে মাথার চুল পড়ে গিয়েছিল, আর এখন আন্টির মাথা ভরা ছোট ছোট চুলগুলোকে দেখলেই আমি অনুতপ্ত হই। তাহলে কি আমার সেই গল্পটা লেখার কারণেই আমার আন্টির এই অবস্থা হলো? এখন তৃতীয় ঘটনা বলার পালা। এখানে আমি একটি গল্পে একজন গৃহিণী মায়ের মাছ কুটতে গিয়ে হাত কেটে যাবার বর্ণনা লিখেছিলাম। ঠিক কিছুদিন পরে ভাঙা কাঁচে হাত লেগে আমার হাত কেটে যায়। ব্লিডিং সহজে বন্ধ হচ্ছিল না বলে হাসপাতালে যেতে হয়েছিল। আমার এই দুর্ঘটনাটি ঘটে ঠিক যেভাবে গল্পটাতে আমি লিখেছিলাম। বলছিলাম যে আমার লেখালেখির শখের সাথে এরকম অপ্রীতিকর ঘটনাগুলো কোনো অলৌকিক ব্যাখ্যা আছে কিনা জানি না, তবে আমি সচেতন হয়েছি। এখন আমি আমার লেখায় কোনো ফিকশনে বা স্টোরিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লিখি না। গল্প উপন্যাস পড়া যেহেতু এক ধরনের বিনোদন, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত 100% আনন্দ আমার পাঠককে দিতে চেষ্টা করি। তার জন্য আমি যথেষ্ট প্রশংসাও পেয়েছি। তো রাসেল ভাইয়ের সবশেষে আপনার প্রতি বিনীত অনুরোধ, আমার এই মেইলটি ভালো লাগলে অবশ্যই পড়বেন এবং আমি একজন ভালো সাহিত্যিক হতে পারি যেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। রাজিয়া সুলতানা, শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি অদ্ভুত না? একজন মানুষ একটা ঘটনা লিখবেন বা একটা গল্প লিখবেন, একটা ফিকশন লিখছেন, তিনি যা লিখছেন সেটা সত্যি হয়ে যাচ্ছে। তিনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেভাবেই ঘটনা ঘটছে। তিনি যা ভাবছেন তাই ঘটছে বাস্তবে। মেলানো যায় না। মাঝে মাঝে অবাক হতে হয়, আরো অবাক হতে হয় যখন ঠিক একই ধরনের একটি ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে নিশাদ। তিনি ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার ঘটনাটি আমি পুরোটা পড়ব না,
তিনি তার গল্পের মধ্যে একটা বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে তার এক বন্ধু সামিরকে নিয়ে। তিনি প্রথমে বলেছিলেন যে তাদের বাসায় কোনো একজন অতিথি এসেছিলেন, কি তার কেউ একজন না দেখেই সেটা বলতে পেরেছিল। এবং তিনি বলছিলেন যে তিনি একটা স্বপ্ন, মানে তার এক স্বপ্নের মধ্যে তিনি দেখেছিলেন যে গেস্টরা তাদের বাসায় বেড়াতে এসেছেন এবং কি ধরনের কাপড় চোপড় পরে আছেন সেই ব্যাপারটাও বলে ফেলেছিলেন। যাই হোক, কিন্তু সবচেয়ে এই গল্পের মূল যে পার্টটা সেটা হচ্ছে কোনো একদিন এক বড় ভাই তাদের বাসায় এলেন, এবং যে বড় ভাইটা এসেছিলেন এবং যার কথা বললাম, এবং তার পরপরই তাদের তখন ইলেকট্রিসিটি ছিল না, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটারে হঠাৎ করে পাওয়ার চলে এসেছিল এবং সেখানে লেখা উঠেছিল, যার কথা বলছিলেন সেটা তার নাম হচ্ছে অভি, এবং লেখাটা উঠেছিল এভাবে যে অভি ইজ ইন ডেঞ্জার। মানে ইলেকট্রিসিটি নাই কিন্তু কম্পিউটারে এরকম একটা লেখা হঠাৎ করে আসলো, খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং তার কিছুক্ষণ পরেই তারা জানতে পারলেন যে হি ইজ ইন ডেঞ্জার, এবং তার মা ফোন করে জানালেন যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি যশোর যাচ্ছিলেন সম্ভবত, এবং তারাও সেই তখন যশোর তাদেরকে যেতে হয়েছিল সেই মানে ভাইয়ার কি অবস্থা সেটা দেখার জন্য। তো এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। এই ঘটনাটি আমি পুরোটা পড়লাম না, কারণ ঘটনাটি মোটামুটি একই ধরনের, আর পুরোটা পড়ার মতো যদিও আমি ভেরি সরি যে পড়ার মতো মনে হয়নি বলেই আমি পড়িনি, বাট এই ঘটনাটিও খুব অদ্ভুত। বাবাই, আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। নেক্সট যে স্টোরিটা আছে, আপনি যেটা বলেছেন যে বেশ অবিশ্বাস্য একটা ঘটনা, চলুন শুনি। ভাই, কাহিনীটা আসলে এটা একজনের লাইফ এক্সপেরিয়েন্স। ওর নাম হচ্ছে সাকিব আলম। সে মোহাম্মদপুরে, আপনার যে জায়গাটা থাকে ওটার লোকেশন এক্স্যাক্টলি বললাম না, মোহাম্মদপুরে থাকে আর কি। তো ও আমার সাথে কন্ট্যাক্ট করে ইদানিং, কিন্তু আচ্ছা অনেকের কাছে কাহিনী শুনছি রাসেল ভাই, বিশেষ করে বৃষ্টির দিনে আর কি, সবাইকে বলে ডেকে আনছি, তারপর কাহিনী শুনছি। তো আমার সাথে কন্ট্যাক্ট করে আসে এরকম বৃষ্টির দিনেই, তো বসে কাহিনীটা শেয়ার করো, লাইফের একটা এক্সপিরিয়েন্স। আর অবিশ্বাস্য বলতে মানে বেশ কমিউনিকেশনের ব্যাপারটা আসলে ও যেভাবে ডিসক্রাইব করেছে, মানে আপনার এন্টিটির সাথে বা আদার ওয়ার্ল্ডের সাথে, সেটাই বেশ আমার কাছে একটু মানে অ্যাবনর্মাল লেগেছিল। এই জন্য আমি বারবার ওকে এটা মানে আপনার ভেরিফাই করি, ওকে জিজ্ঞেস করি এবং বিভিন্ন আপনার ক্রস ভেরিফিকেশন করার চেষ্টা করি ওর সাথে। বাট অল টার্ন আউট টু বি অ্যাকচুয়ালি ফাইন। মানে ও যা বলেছে এর মধ্যে বেশিরভাগই মনে হয়েছে সত্যি। যেহেতু এই জিনিসটা আসলে প্রুফ করার কিছু নাই, ও কিছু ছবি ভিডিও দেখিয়েছে আমাকে, এভিডেন্স অফ দোজ আপনার তাবিজ এন্ড স্টাফ, কিন্তু সেটা তো আসলে মানে আমি মানে কোনো প্রুফ হিসাবে ধরতে পারি না। বাট অ্যাকচুয়ালি মানে ওর শেষ অ্যাপ্রোচ এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং মানে শুনে মনে হয়েছে কাহিনীটা সত্যি। যাই হোক, কাহিনীটা চলে যাই। 2008 সাল বা এরকম একটা সময় সাকিবরা একটা বাসায় মুভ করে। হ্যাঁ, বাসাটা হচ্ছে আপনার এমন একটা জায়গায়, যে জায়গাটা আপনার মোটামুটি আপনার পরবর্তীতে ডেভেলপ হয়েছে সিটি। আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদপুরে অনেক এক্সপ্যানশন হয়েছে, এক্সপ্যানশনের একটা জায়গায়। তো ওই জায়গাটা ওর খালার বাড়ি ছিল, এবং জায়গাটাতে নাকি অ্যারাউন্ড আপনার আরো আগে, তারও 10-12 বছর আগে ওটার নির্মাণ কাজ শুরু হয়, এবং ওই সময় কেবল সদ্য নির্মাণকৃত বিল্ডিং, মানে বেশ লম্বা সময় নিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে আর কি। ওকে। তো ওই বিল্ডিং এ যে ও যখন উঠে, ওই বিল্ডিংটা ওর খালার বাড়ি, ওরা খালা বিদেশে থাকতো, সেখান থেকে আসার পরে বাসা থাকে। তো ওই বাসা ওঠার পর থেকে নাকি তার ভেতরে বেশ অসুস্থতা দেখা দেয়। আচ্ছা, অসুস্থতা গুলো বেশ আপনার বিচিত্র টাইপের অসুস্থতা, দিনে দিনে শরীর দুর্বল হয়ে যেতে থাকে এবং অসুস্থ ফিল করতে থাকে, কোনো কাজে মনোযোগী থাকে না, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার আর কি তার ভেতরে থাকে। তো এটাতে ওর বাবা একজন চিকিৎসক, বাবার সাথে কথা বলে, বাবা বিভিন্ন রকম চেক করে দেখে এবং তো টেস্ট করে দেখে, তার ভিতরে আসলে কোনো সমস্যা পাওয়া যায় না, মানে হি ইজ কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই প্রবলেম গুলা ফেস করে। তো যেটা ফেস করতো, বিছানায় শুয়ে থাকলে আপনার মূলত সারা শরীরে কেউ খোঁচাচ্ছে সুই দিয়ে, প্লাস কোনো কিছু কামড় দিচ্ছে, ছোট ছোট পিঁপড়া বা জাতীয় কিছু, বাট বিছানা চেক করলে কিছুই পাওয়া যেত না। হ্যাঁ, এরকম কিছু কাণ্ড করতে থাকে, পড়াশোনা অমনোযোগী হয়ে যায়, পড়াশোনা করতে পারে না, মন বসাতে পারে না এরকম। আচ্ছা, এবং ওর রুমের মধ্যে মানে একটু মানে আশ্চর্য কিছু ফিলও করে, যেমন রুমের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো একদিন ও ফার্স্ট যখন নাকি আপনার কমিউনিকেশনের ব্যাপারটা হয়, ও শুয়েছিল বিছানায়। তো দুপুরের দিকে মানে আলো কমে গেছে আর কি, আলো আধারি রুমের ভেতরে, এরকম সময় শুয়ে ও ফিল করতে থাকে কেউ একজন মনে হচ্ছে ও রুমে দাঁড়িয়ে দেয়ালের মধ্যে কোনো বল মারছে, টেনিস বল মারছে, সেটা বাউন্স করে আবার ধরছে আর কি, ক্যাচ করছে, আপনার একটা খেলা খেলছে আর একটা দেওয়ালে বল মেরে সেটাকে আবার ক্যাচ করা আর কি।
এরকম, এবং এটা মানে র্যাপিডলি ওর মাথার মধ্যে প্রেশার ফেলা শুরু করলো আর কি। হ্যাঁ, হুম। তো সে তারপর যে বুঝলো যে কেউ একজনের সাথে কথা বলার চেষ্টা করতেছে। কথা বলাটা এরকম যে তুমি আমাদের সাথে চলো, এখানে থেকে কি করতেছো, হ্যাঁ আরেকটা ভিন্ন জগৎ আছে, এখানে থাকার কোনো মানে হয় না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, তো প্রথম দিন এই কথাগুলো সে কিভাবে শুনতে পাচ্ছে? ও শুনতে পাচ্ছে, মনে হচ্ছে যে ওর সাথে কেউ একজন কমিউনিকেট। ও তখন চোখ বন্ধ করে শুয়েছিল, আচ্ছা, ওকে। বাট সে ঘুমের মধ্যে ছিল না। হুম। সে আপনার মানে জেগেই ছিল, জাগরণ অবস্থায় আর কি। চোখ বন্ধ করে মনে হচ্ছে যে ওর রুমের মধ্যে কারো উপস্থিতি বুঝতেছে। যখন চোখ খুলছে দেখছে কেউ নাই, আচ্ছা, আলো আধারি রুমের ভেতরে, কিন্তু ওর কাছে স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন বল দিয়ে খেলতেছে দেওয়ালের ভেতরে। জিনিসটা জাস্ট লাইক দ্যাট, একটা শব্দের মতো হচ্ছে বোধহয়, এবং ওর সাথে মাইন্ডের ভেতরে কেউ কথা বলছে। তো যাক, সে ওইটাকে প্রথম দিন ইগনোর করে বা মনে করে তার মনের কোনো হ্যালুসিনেশন বা সামথিং। এবং নেক্সট দিন যেটা হয়, ওই যে আপনার মনে হচ্ছে যে একই রকম খেলা কেউ খেলছে মার্বেল দিয়ে ফ্লোরে, জোরে জোরে মার্বেল ফেলতেছে এন্ড কমিউনিকেট করার চেষ্টা করতেছে, এবং ওই আপনার গা জ্বালা পোড়া করতেছে, এরকম ফিলিংস গুলো ওর মধ্যে হওয়া শুরু করে। তো প্রথম দিন যেটা করে, ওর মার সাথে কথা বলে। ওর মা বলে যে ঠিক আছে, ওকে মানে ওদের একটা সাজেশন অনুযায়ী ফ্যামিলিগত যে কোনো একজন হুজুর, বাংলাদেশে বেশ নাম করা একজন হুজুর বা পীর সাহেব, তার কাছে ওকে নিয়ে যাওয়া হয়। সে পীর সাহেব তাকে বলে তার বাড়িতে ঝাড়ু দিয়ে বাড়ির ধুলো নিয়ে আসতে। বাড়িতে যত ধুলো আছে বলছে ঝাড়ু দিয়ে বাসার থেকে ধুলোগুলো নিয়ে আসবা। আচ্ছা, তো বাড়ি ঝাড়ু দিয়ে সে ধুলোগুলো নিয়ে যায়। পীর সাহেব কি করে, ওই ধুলোগুলোর মধ্যে কিছু একটা পড়ে দেয়, পড়ে তাকে 4টা পেরেক আনতে বলে। ওই পেরেকটাও পড়ে দেয়, বলে তোমার রুমের চারপাশে 4টা লাগাবা, আর এই ধুলোগুলো একটা পোটলা করে ওই পেরেকের সাথে লাগাই দিবা। ওকে। এবং সাইমালটেনিয়াসলি একই সাথে সে একটা কাজ করে। একজন বাসায় একজন হুজুর আসতো তার, যে আরবি পড়াতো তাকে। সে হুজুরের কাছে সেই ঘটনা বলার পর হুজুর তাকে তাবিজ দেয় একটা, এন্ড আপনার একটা প্লেট দেয়, প্লেটের মধ্যে কিছু লিখে দেয় আর কি, মাটির পোড়া মাটির প্লেটে, বলে এটাও দরজার সামনে ঝুলায় রাখতে। এক্সকিউজ মি। এনিওয়ে, তো ও যখন এগুলো করে ওই হুজুরের কথা মতো পেরেক মারে এন্ড ওই জিনিসটা টানায় বাসার মধ্যে, এরপর থেকে নাকি আরো ভয়ঙ্কর ভাবে তার সামনে এইসব জিনিস অ্যাপিয়ার হওয়া শুরু করে, এবং খুব রাগম্বিত ভাবে ওর সাথে কথা বলা শুরু করে যে তুমি মনে করতেছো যে তুমি এরকম করে পার পেয়ে যাবা, এরকম কিছু হবে না, তোমাকে আমরা ঠিকই ধরবো। এবং ওকে নাকি বলতে থাকে আমাদের একটা কাজ করে দিতে হবে, তোমাকে কাজ করে না দিলে তোমাকে আমরা নিয়ে যাব, তোমাকে আমরা ছাড়বো না, হ্যাঁ এইসব জিনিস। তো ও নাকি মানে দেখে যে ওই রুম থেকে, ও চোখ বন্ধ করে থাকে, দেখে যে রুম থেকে বেরোনোর চেষ্টা করে, ও রুম থেকে বেরোতে পারতেছে না। প্রত্যেকটা রুম ওর কাছে আরেক অন্যরকম একটা রুম লাগছে। এবং সে নাকি ওই তখন তাকায় বারান্দায় আসছে, এসে দেখতেছে তার আশেপাশের ডিমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে আশেপাশে সবকিছুর মধ্যে মানে একটা ডিফারেন্ট চেহারা, লাল লাল আগুন লাগতেছে। এবং ও নাকি দেখতো যে ওর বাসার সামনে একটা ছাদ ছিল, সেই ছাদের মধ্যে গ্রুপ অফ পিপল লাইক 15-20 জন, বেশ লম্বা লম্বা, তাদের এক একজনের হাইট হবে আপনার 10-12 ফিট, এরকম দাঁড়ায় দাঁড়ায় তারা একটা মানে মিটিং এর মতো করতো ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তো এগুলাতে সে বেশ এফেক্টেড হয় এবং সে এসব কাজ হয় না। আমি যেটা বলে রাখি মাঝখানে রাসেল ভাই, এই যে ও যে প্রসিজার গুলোর কথা বলছেন যে ওকে হুজুররা পেরেক পড়ে দিছে এন্ড প্লেট পড়ে দিছে, এবং তারপর থেকে সে আরো বেশি মানে তাকে জ্বালানো শুরু করছে আর কি, এই জিনিসগুলো আসলে কিন্তু আমি মাঝখানে বলে রাখি, এটা আমার ওপিনিয়ন, জিনিসটার মধ্যে হয়তো তাকে ভালো জিনিসই দিয়েছিল তারা, ও কোনো প্রসিজারে মানে উল্টাপাল্টা করে ফেলছে যেটা আসলে কাজ করে না এই কারণে, কারণ করার কথা শান্ত পীর সাহেবরা হুজুররা এই ধরনের প্রসিজারই দেয়। তো এনিওয়ে, তো এরপরে যেটা হয় যে ওদের কাছে শোনে যে ওই বাড়িতে নাকি একসময় একজন সাধু এসেছিল আর কি, মানে মানে আপনার পুরোহিত টাইপের, তিনি নাকি কিছু এখানে চেষ্টা করছিল আর কি, আপনার কিছু প্রসিজার, এই বাড়িতে কিছু জিনিসপত্র হতো নির্মাণের সময় আর কি, তখন নাকি কি কি করে গেছিল এই বাড়ি তৈরি হওয়ার পর। তো তার কাছে একজন যেটা সাজেস্ট করে, কিন্তু সে যায় না। ইনস্টেড অফ দ্যাট সে যেটা করে, একজন এরকম একজন হুজুরকে তারা পায়, যিনি এসে আপনার ওখানে বসে তার সাথে করে আর কি, আপনার একটা আসন দেয় আর কি, যেটাকে বলে মানে কাইন্ড অফ লাইক সে একটা সাধনায় বসে আর কি, ওখানে বসে বসে সে তার ওই হুজুরের কাছে কিছু জিন ছিল, তিনি জিন দিয়ে কাজ করে। তো যেটা পায় ওদের ছাদের উপরে নাকি আপনার ট্যাঙ্কির পাশে একটা জায়গা থেকে, মানে ছাদের একটা কোণা থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসে, এন্ড আরেকটা তাবিজ বের করে হচ্ছে আপনার মাটির নিচ থেকে, সেটা আর কি উনি বসে থাকে রুমে, কিন্তু উনি এরকম হাত দেয়, দেখে হাতের মধ্যে একটা মুঠোর মধ্যে একটা আপনার তাবিজ চলে আসে, মাটি অনেক হাতে মাখানো, সেটা নাকি মাটির তল থেকে পায়। আর ওর যে ম্যাট্রেস,
সে ম্যাট্রেসের ভেতরে নাকি একটা তাবিজ পায়, এবং সেগুলা মানে বিভিন্ন রকমের মানে আপনার কিছু কথা লেখা, সেগুলা মানে অক্ষরগুলো আরবি বাট উল্টা পাল্টা, মানে হাইরোগ্লিফিক টাইপের লাগলো আমার কাছে দেখে। ও আমাকে দেখাচ্ছিল লেখাটা। এনিওয়ে, তো এই জিনিসটা হওয়ার আগে নাকি সে ভয় পাইছিল। একদিন ওই ম্যাট্রেসে শুয়েছিল, হঠাৎ সে দেখে যে কিছু একটা বড়, একটা ইঁদুরের চেয়ে বড় কিছু একটা ছুটে এসে তার ম্যাট্রেসের তল দিয়ে চলে যায়, এবং মানে ম্যাট্রেসটা আপনার মানে ওঠানামা শুরু করে দেয়, দোলা শুরু করে, মাটি যেরকম কাঁপে সেরকম। তারপরে হুজুর এসে প্রসিজার করে এবং এগুলো বের করে আর কি। তো বের করার পর থেকে নাকি এখন ওই বাসায় কিছু দেখা যায় না, বাট বাসার নিচে নাকি এখনো অনেকে দেখে যে এরকম ভোর রাতে কে হাঁটাহাঁটি করতেছে বাসাটার নিচে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি উপস্থিত আছেন, তার নাম কামাল, রাইট? কামাল, আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি, আমি আইইউবিটি ইউনিভার্সিটিতে পড়ি। আমি যে ঘটনাটি শেয়ার করব আজকে, সেটি রাজশাহীতে ঘটে যাওয়া একটি ঘটনা, রাজশাহীর মর্গের ঘটনা বেসিক্যালি। এই ঘটনাটি আমাকে বলেছেন রাজশাহীর তৎকালীন ওই থানার, আমি কিন্তু জানতে চাচ্ছি না আমরা। হ্যাঁ, পুলিশ কনস্টেবল উনি ছিলেন। আচ্ছা, ওনার নামটা আমি বলতেছি না। উনি আমাকে ঘটনাটি শেয়ার করছেন। ঘটনাটি 2000 সালের ঘটনা। তো উনি একদিন অফিসে যান 2000 সালের দিকে। উনি অফিসে গিয়ে শুনতে পারেন যে রাজশাহীতে পাশেই একটি গ্রাম ছিল, তো ওখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। তো আত্মহত্যা করছে, তার আগে এসএসসি এক্সাম ছিল, সে এক্সামে সামাও খারাপ রেজাল্ট করার কারণে সে এই কাজটি করে। তো যথারীতি পুলিশ চলে যায় ওখানে, গিয়ে লাশটা নিয়ে আসে ময়নাতদন্ত করার জন্য। তো লাশটা একটা ভ্যানে করে নিয়ে আসা হয়। লাশটা ভ্যানে করে নিয়ে আসার পর তো লাশ ময়নাতদন্তের জন্য যখন নেওয়া হয়, তখন কিন্তু বেসিক্যালি লাশটা কাটে কিন্তু ডোম, 2-3 জন ডোম থাকে, তো ডোমরাই কাটে আর কি, ডাক্তার নির্দেশনা দেয়, ওনারাই কাটে। তো ভ্যান থেকে যখন ডোমরা 2 জন ডোম ছিল, তো ভ্যান থেকে যখন লাশটাকে ওনারা তুলে নিয়ে যাবেন, তখন ওনারা দেখতেছিল যে এর আগে ওনারা অনেক লাশ তুলে নিয়ে গেছেন, বাট এই লাশটা, মেয়েটার বয়স অল্প হলেও এই লাশটা অনেক ভারী ছিল। তো ওরা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মনে করে ওটা নিয়ে গিয়েছিল। তো নিয়ে গিয়ে ওরা লাশ কাটার ঘরের মধ্যে ওদের যে ডেস্ক ছিল, যে ডেস্কের মধ্যে ওরা লাশটাকে চেক করবে। তো ওই ডেস্কে শোয়ানোর পর তাকে চিৎ করে শোয়ানো হয়। চিৎ করে শুয়ে তারা 2 জন ডোম ছিল, 2জনই ওই কাটার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেই ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য বাইরে চলে আসে। কিছুক্ষণ পর ইনস্ট্রুমেন্ট সবগুলো সাথে তারা আবার লাশ কাটা ঘরে চলে যায়। তো তারা চলে গিয়ে যে জিনিসটা দেখে, যে তারা লাশটাকে জাস্ট চিৎ করে শোয়া রেখে এসেছিল, বাট এখন লাশটা ওই পজিশনে নেই, লাশটা কাত হয়ে ঘুরে আছে। তো তারা লাশ কাটা ঘরে তো আর কেউ ছিল না, তো লাশটা তো ঘুরে যাওয়ার কথা না। তো তারপরে তারা ততটা কেয়ার করেনি, না করে তারা ঠিক আছে, লাশটা যেহেতু ঘুরে গেছে আবার চিৎ করে শোয়। তো একজন ডোম ওনাকে চিৎ করতে গেছে, লাশটাকে চিৎ করতে যাওয়াতে ওই লাশটার একটি হাত যে কোনো কারণেই হোক ডোমের গালের মধ্যে গিয়ে লাগে। তো গালের মধ্যে গিয়ে লাগার সাথে সাথেই ওই ডোম যিনি চিৎ করতে গেছেন উনি ছিটকে পড়ে যান, জোরে চিৎকার করে ছিটকে পড়ে যান। তো অন্য যে ডোমটি ছিল উনি দেখেন যে জাস্ট মেয়েটার হাতটি ওই ডোমের গালের মধ্যে লেগে গেছে, বাট ওই অতটুকু লাগার জন্য ডোমটা এত জোরে ছিটকে পড়ে যায় এবং চিল্লাপাল্লা করে। তো উনি যখন ওনার কাছে জিজ্ঞেস করে যে কি হলো, আপনি এত জোরে পড়ে গেলেন কেন? তো ওই ডোমটা যেটা বলে যে আমাকে এত জোরে মারছে সেটা বলার মতো না, এটা কোনো মানুষের মাইর হতে পারে না। উনি জাস্ট একদম ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। সবাইকে বাইরে গিয়ে বলে ঘটনাটি। পরে ডাক্তার, পুলিশ যারা ছিল সবাই চলে আসে ভিতরে, এসে দেখে যে লাস্ট আগের পজিশনে যেভাবে চিৎ করানো ছিল প্রথম অবস্থায় ওই পজিশনেই আছে, লাশের কোনো চেঞ্জ হয়নি। তো যথারীতি সবাই মনে করে এটা হয়তো বা কোইন্সিডেন্স হতেই পারে। তো এটা মনে করে লাশটাকে পুরো ময়নাতদন্ত করে শেষ হওয়ার পর যখন তাকে বাসায় পাঠানো হবে লাশ মাটি দেওয়ার জন্য, তো যে ভ্যানে করে নিয়ে আসছিল সেই ভ্যানে করে লাশটাকে আবার বেঁধে টেঁধে সুন্দর করে ওনাকে দেওয়া হয় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো যে ভ্যানওয়ালা ছিল
উনি একাই যাচ্ছিলেন আর কি। তখন বিকালের দিকে হয়ে গেছে। তো উনি যেতে যেতে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা ছিল, তখন যদি সন্ধ্যার কাছাকাছি একটা ফাঁকা জায়গা ছিল, উনি ফাঁকা জায়গায় যাওয়াতে লাস্টটা অনেক ভারী ছিল, আগে থেকেই অনেক ভারী ছিল। বাট হঠাৎ করে উনি ভ্যানওয়ালাটা মনে করতেছে যে তার ভ্যানটা মানে একদম হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হালকা হতে হতে এক সময় মনে হলো যে ভ্যানটা ইজিলি ভাবে যাচ্ছে। তো ওনার মনে একটু খটকা লাগে যে হঠাৎ করে ভ্যানটা হালকা হলো কিভাবে। তো উনি পিছনে ফিরে দেখে যে লাস্টটা ভ্যান থেকেই ভ্যানিশ, পুরাই ভ্যানিশ। তো এখন উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়া করে গাড়ি চালাতে থাকে। তো গাড়িটা ইতিমধ্যে পাংচার হয়ে যায়। পাংচার হওয়ার পর উনি তখন কি করে, এখন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, বাট কোথাও লাশটা নেই। তো পরে উনি এটা ওনাদের গার্জিয়ানকে জানানোর জন্য তাড়াতাড়ি চেষ্টা করে ওনার বাসায় যাওয়ার জন্য। তো উনি 40 মিনিট পরে ওনাদের বাসায় যায়। বাসায় গিয়ে যে জিনিসটা দেখে যে উনি গিয়ে ওনার গার্জিয়ানকে বলবেন যে এইরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো এটা উনি বলতে যাবেন, সেই মুহূর্তে ওই মেয়ের যে চাচা ছিল তিনি এসে ওই ভ্যানওয়ালাকে বলতেছে, কি ব্যাপার, তুমি লাশটা পৌঁছে দিয়ে তাড়াতাড়ি চলে গেলা কেন? তুমি তো তোমার যে টাকাটা লাগে তুমি টাকাটা নিয়ে যাও। তো ইনি বুঝতে পারছেন না যে কি বলতেছে উনি। লাশ তো আমি তো পৌঁছায় দিইনি, লাশ তো ওখানে ভেনিশ হয়ে গেছে। পরে উনি বাসার ভিতরে গিয়ে দেখেন যে লাশটাকে গোসল করানো হচ্ছে। তো উনি এটা দেখে পুরাই একদম মানে ওইখানেই আর কিছু বলতে পারে না কাউকে, না বলে উনি দৌড়ে চলে আসে বাসায় চলে যায়। বাসায় চলে গিয়ে সেদিন মানে উনি একদম জ্বরে ওনার ওয়াইফকেও কিছু বলতে পারতেছে না, শুধু বলতেছে যে আমি কিচ্ছু বলতেছি না, আমি এখন ঘুমাবো। ওনার প্রচন্ড জ্বর। পরে ডাক্তার এসে ওনাকে ঘুমের ওষুধ দিয়ে উনি পরের দিন ঠিক হয়। ঠিক হওয়ার পর উনি পরের দিন গিয়ে ওই যে পুলিশটা আমাকে বলেছিল তাকে পুরো ঘটনাটি শেয়ার করে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপু, আপনার নামটা আরেকবার একটু বলতে হবে। আমি সুইটি রহমান বলছি। আচ্ছা, আপনার তো ওই যে আমরা যখন শুনলাম যে আপনি পজেসড হয়েছিলেন আপনার সেই মুন্সিগঞ্জের সেই জমিদার বাড়িতে যেয়ে, তারপর থেকে তো নানা ধরনের সমস্যা আপনার সাথে চলতে থাকতো। তো খুব ভয় পাওয়ার মতো কিছু ঘটেছে কখন আপনার সাথে? হ্যাঁ, তারপরে যেটা হয়েছে যে বাসায় আসার পরে থেকে আমি প্রায়ই ভয় পেতাম। রাত্রে ঘুমোলে দেখা যেত যে আমি শব্দ শুনতে পেতাম, মানে কেউ আমাকে ডাকছে। দেখা গেছে যে আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, আমি ঘুমের ভেতরে আমার মনে হতো কেউ আমাকে ডাকছে। স্পেশালি ওই যে একটা পাগলের কথা সম্ভবত আমি বলেছিলাম, যে পাগলটাকে আপনি ফেরি থেকে নেমে দেখতে পেয়েছিলেন, একটা ভয়েস এটা আমার কানে আসতো। বেশ কিছুদিন আমি শব্দটা শুনতে পেতাম। রাত্রে ঘুমলে আমি উঠে যেতাম, এবং উঠে আমি কখন যেন ড্রয়িং রুমে চলে যেতাম, যে আমি সেখানে কিছুক্ষণ বসে থাকতাম, আমার ভালো লাগতো, একা একা থাকতে বেশি ভালো লাগতো। তারপর আবার এরকম হতো, আমি যদি মাছ আমি যদি করতাম, মানে রান্না করতে যেতাম, তখন আমার ঠিক জানলা ছিল, তো বারান্দাতে একটু অন্ধকার, আমার রান্নাঘরে একদম পাশেই। তো আমি প্রায় ফিল করতাম যে কেউ দেখছে, কেউ আপনাকে দেখছে, আমাকে দেখছে, এবং সে মানে মনে হতো যে কেউ উকি দিয়ে আছে এরকম। তারপর একটা ভয়ঙ্কর ঘটনা আমি বলবো, যেটা আমি আসলে কারোর সাথে শেয়ার করিনি। আমার হাজবেন্ড তারপর ওই ঘটনার পর থেকে আমাকে খুব টেক কেয়ার করতো। তো ও আমাকে তাবিজ একটা ম্যানেজ করে দিয়েছিল একটা হুজুরের কাছ থেকে। তো এই তাবিজটা আমি সবসময় রাখতাম সাথে। তারপর একবার যেটা হলো, আমি আমার বাবার বাড়িতে গিয়েছি। তো সেখানে ডেফিনেটলি ও যেহেতু ডক্টর, ও থাকতে পারেনি, চলে আসছে। তো আমি সেখানে আমার আম্মুকে বলে আসছে, সব ঘটনা সবাই জানে। তো আম্মু আমাকে সবসময় টেক কেয়ার করতো আর কি। তো একদিন আমি গোসল করার পরে সেই তাবিজটা আমার টয়লেটেই খুলে আমি গোসল করি। তো গোসল করার পরে আমি সেটা আমার পড়তে ভুলে গিয়েছিলাম। তারপর যেটা রাত্রে হলো, তো এই ঘটনাটা আসলে আমি আমার হাজবেন্ডকেও শেয়ার করিনি এখনো, কারণ ভয়ে। তখন রাত্রে আপনি ফার্স্ট টাইম শুনছেন এটা? ওকে, ও আমাকে মানে মোটামুটি আমার রাগ করবে, আসলে এত বছর পরে আমি ঘটনাটা বলছি। তারপরে যেটা হয়েছে যে আমি রাত্রে এসে ঘুমাই আম্মার সাথে। তো আমার আম্মার সাথে ঘুমানোর পরে যেটা হলো যে রাত্রে প্রায় 1:30-2টা হবে। আর আমাদের বাসাটা হচ্ছে অনেকটা বাংলো টাইপের, সামনে একটু স্পেস আছে আর কি খোলা, আর দোতলা থেকে বাইরের জানলা দিয়ে সবই দেখা যায়, গাছপালা, থাই গ্লাস আর কি।
তো আমি যেটা হয়েছে রাত্রে 1:30টার সময় আমার ঘুমের ভেতরে আমি ফিল করছি যে কেউ আমাকে বলছে উঠার জন্য, যে উঠো। তারপর আমি আম্মুকে না দেখেই আমি উঠে জানলার যে পর্দাটা সরাই। সরাসরি আসলে আমি যা দেখতে পাই সেটা হলো যে আমাদের একটা গাছ ছিল, বট গাছ। আসলে আমাদের বাসাটা হচ্ছে গাজীপুরে, তো সেই গাছটা হচ্ছে অনেক আগের, কিন্তু কখনো আমরা ওরকম কিছু ফিল করিনি বা দেখিও নি এর আগে আমি। তো ওই বট গাছটা থেকে কিছু একটা মানে একটা লোকটা হচ্ছে অনেক লম্বা এবং তার মাথা নেই, সাদা একটা পাঞ্জাবি পরা এবং পাঞ্জাবি মাটি পর্যন্ত। আমি দোতলা থেকে দেখছি যে সে এত লম্বা যে প্রায় আমার একদম জানলার ওই গাছ থেকে নেমে আমার জানলার দিকে আসছে হেঁটে। তো এটা দেখে আসলে আমি প্রথমে আমি গেস করতে পারিনি যে এটা কি। তারপর দেখে আমি পুরো আবার মানে চিৎকার করে আমার আম্মুকে জড়িয়ে ধরি আর কি। তখন আম্মু উঠে তারপর বুঝতে পারে এবং চেক করে দেখে মানে যথারীতি আমার গলায় সে তাবিজটা নেই। তখন আমি তো বুঝতে পারে যে আসলে কি হয়েছে আমার সাথে। তারপরে আমি তাড়াতাড়ি করে টয়লেট থেকে এনে সেটা আমার গলায় লাগিয়ে দেয়। তো এই ধরনের ঘটনা আসলে আমার লাইফে হয়েছে। যখন আমি একটু সিরিয়াস ছিলাম না এই ব্যাপারটা, তখন আমি ফিল করতাম যে কিছু একটা আমার সাথে আছে বা এরকম কিছু। আবার আরেকটা যেটা হতো যে রাত্রে যখন ঘুমোতাম তখন আমার হাজবেন্ড তো যেহেতু ডক্টর, ও মাঝে মাঝে রাত্রে বাসায় থাকতো না। তো এরকম হতো যে আমি ফিল করতাম আমার পাশে কেউ ঘুমাচ্ছে। আচ্ছা, পাশে কেউ ঘুমাচ্ছে, আমি কিন্তু লাইট অন করেই ঘুমাতাম। তারপরেও মনে হতো হঠাৎ করে যে আমার পাশে কেউ ঘুমাচ্ছে, আমি ফিল করতাম। ইভেন এখনো আজকে 7 বছর আমি অনেক কিছু বুঝতে পারি। যেমন কোনো মানে একটা গাছ কোথাও বেড়াতে গেলে যে এই স্পটটায় কি আছে, আমার পরবর্তী খবর নিয়ে জানতে পারি যে এই আসলেই খারাপ। হ্যাঁ, যে গ্রামের মানুষ বলে যে হ্যাঁ এই জায়গাটা একটা ঘটনা আছে বা হয়েছে, কিন্তু আমি এটা জাস্ট দেখে আমি বলতে পারি যে এখানে কিছু মানে আছে। এরকম কিছু কিছু প্যারানর্মাল ঘটনা আমার সাথে হয়, এটাকে আমি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায়, এবং প্রথম ঘটনাটি প্রথমবারের মতোই ভূত এফএম এসেছেন আমাদের একজন অতিথি, এবং তার কাছ থেকে জেনে নেব তার নাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রুম্পা, আমি রাজশাহী থেকে এসেছি। বর্তমানে ঢাকা ক্যানগার্লস স্কুল অ্যান্ড কলেজে ড্রয়িং টিচার হিসেবে আছি। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে না রাজশাহীতে ঘটেছে? না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে, আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি এটা? রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টই আমার বাসা। রাজশাহী মেডিকেল কলেজ যেটা, তার পাশেই আমার বাসা। শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দিই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল, এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই সেটা একটা নাটকীয় চেষ্টা, যে আমাকে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাক সমস্যা নেই। একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমার বাবা প্রায় রাতেই এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন, এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ,
আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয় ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা মুখের আদল, সেটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরে মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নাই এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যেটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তৎক্ষণাৎ দৌড়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাক ছিল। মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, হ্যাঁ, পুরো জিনিসটা যে মানে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন, আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফেয়ার যেটা সলিড ছিল, হ্যাঁ এটা সলিড ছিল। এবং বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে লোমশো টাইপের, লোমশ একটা ভাব, রাইট, সেরকম কোনো কিছু ছিল না। না। এটা একদম সলিড এবং একটা ফেসে হাত দিলে, একটা কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা আপনি ফাইন আর্টসের স্টুডেন্ট, তো আপনি আরো ভালো বুঝবেন, মানে রাইট। সো এটা ছিল ঘটনা। আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দা খানিপুর দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি বাস যাবা না। তো আমি আর ব্যাপারটাকে আমি সিরিয়াস নিই না, আমি একটু লাইটলি নিছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এইভাবে, এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু নিচে কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সেই কাপস গুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটির প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপস গুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়, আর কি তাকে গ্রামের ভাষাতে বলে চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে, এখন সে 2 হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না। তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপকলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। কিচেনের জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়। তো আম্মু কি করছে, লাইটটা একটু জানালার পাশে রাখছে, আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে। আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে, সব কাপগুলো ক্লিন করে এখন সেই লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা
অনেক জোরে চিল্লাইছে, আর চিল্লাইটা এত ভয়ঙ্কর ছিল আর কি, যেরকম হরর মুভিতে চিল্লায় মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয়, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে বলার মতো না। আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে, তার মাথাটা উপরেও করে নেই, আমার আম্মু এত ভয় পাইছে। আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে পড়ছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, তার এরকম ফিল হয়েছে কি সেই মহিলাটা তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত রাগ ছিল, এত জোরে চিল্লাইছে, আর গ্রিল গুলো, আয়রন গ্রিল গুলো যেটা, ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে, কি সে ওটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সে রাত্রে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথেও না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলেনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু যখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি, তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাটাকে দেখছে, অনেকজন দেখছে। আর যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি, ওই এরিয়াতে তারা বেশিরভাগই ওই মহিলাকে দেখতো। আর সেই মহিলাকে ডিসক্রাইব করছে কি সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, তার ফেস ফুল রিঙ্কল, আর কি তার ফেস দেখা যায় না, বাট অনেকজন যারা দেখছে তারা বলছে কি সে অনেক বুড়ো, তোর ভয়েসটা অনেক ভারী, বুড়ো মানুষদের মতন। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটা নিয়ে, তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনার অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই ছিল আমার ঘটনা। আই হোপ আপনাদের সবাদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো আমি শেয়ার করতে চাবো। আর টিল দেন টেক কেয়ার রাসেল ভাই এন্ড ভূত এফএম মেম্বার্স।